অশরীরীর হাতছানি। ওয়েলকাম টু অশরীরী হাতছানি। সবাই কেমন আছো? আমি আবার প্রত্যেকবারের মতো ফিরে এলাম এক নতুন গল্প নিয়ে। সবার আগে জানাই দোলের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা। এটা আমাদের অশরীরী সেকেন্ড এপিসোড, কারণ আমরা যথাযথ ঘটনা পাইনি যে খুব তাড়াতাড়ি আমরা সেকেন্ড এপিসোড নিয়ে আসতে পারবো। তাই কেউ ঘটনা পাঠায়নি দেখে আমি যথাযথভাবে যেভাবেই হোক এপিসোডটাকে বানানোর জন্য, সেকেন্ড এপিসোডে নিয়ে আসার জন্য অনেক কষ্টে ঘটনা জোগাড় করে আপনাদের সামনে আজকে পেশ করছি। কিন্তু আপনাদেরকে একটাই অনুরোধ আমি বারবার করতে চাই যে প্লিজ আপনারা ঘটনা পাঠান। আমার ডিসক্রিপশন সেকশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে আমাকে খুঁজে পাওয়া খুব সহজ। এবং প্লিজ আপনারা নতুন নতুন ঘটনা কালেক্ট করুন এবং সেই ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে আমাকে ঘটনা পাঠান। তো চলুন, আজকে বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাই ঘটনায়। আজ এমন একটা ঘটনা এনেছি যেটা আপনাদের নাড়িয়ে রেখে দেবে। ঘটনাটা বলার আগে বা আপনাদের শোনার আগে একবার ঘরের আশপাশটা চেক করে নিন। কে জানে, আপনার জন্য হয়তো ঠিক আপনার পিছনে বসে ঘরের এক কোনায় কি অপেক্ষা করছে। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। ঘটনা পাঠিয়েছেন যিনি, তিনি কোনো বিশেষ কারণবশত ওনার নামটি গোপন রাখছেন। ঘটনাটি শুরু করলাম ওনারই ভাষায়। উনি লিখছেন, হাই জিদ্দা, কেমন আছো? আশা করি তুমি ভালোই আছো। তোমার প্রথম এপিসোড আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে, আর তাই ভাবলাম ঘটনা পাঠাবো। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি আমাদের ঘটনা পাঠালে এবং আমাদের অশরীরী প্ল্যাটফর্মকে একটা নতুন ঘটনা উপহার দিলে। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর লিখছি, তাই আজ একটু সময় করে লিখতে বসলাম। বেশি কথা না বাড়িয়ে তাই আজ শুরু করছি ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় 20 বছর আগে ঘটেছিল এবং এটি আমার এক বন্ধু জামাইবাবুর সাথে ঘটেছিল। কোনো এক কারণবশত আমি তার নাম উল্লেখ করলাম না, কিন্তু ঘটনার চরিত্রগুলো বোঝার জন্য আমি তার নাম রাখলাম প্রকাশ। ওকে, আমরা তাকে ভালোবেসে প্রকাশদা বলে ডাকতাম। দাদা চাকরি পেয়েছিল, চাকরিটি ছিল সিকিউরিটি গার্ডের, এবং সেখানে তাকে নাইট শিফটিংয়েরও কাজ করতে হবে। দাদা যে জায়গাটি কাজ পেয়েছিল সেটি ছিল একটা নার্সিং হোম। ওটাকেই ভেঙেচুরে একটি অফিস ঘর বানানো হয়েছে। তো যথারীতিভাবে দাদা ওখানে পৌঁছে যান, কিন্তু দাদার কাজ ছিল রাত 10টা থেকে। তাই দাদা তড়িঘড়ি করে রাত 8টার সময় গিয়ে ওখানে পৌঁছান। এরপর দাদা যথারীতিভাবে রাত 10টার সময় ডিউটি জয়েন করে এবং সে কাজ করতে চলে যায়। তার রুমটি ছিল দোতলার বড় করিডর পেরিয়ে। তার রুমে বেশি কিছু ছিল না। সামনে একটা টেবিলের উপর একটি টিভি রাখা ছিল এবং একটা কাঠের টেবিলের উপর কম্পিউটার, তার সামনে একটা চেয়ার এবং তার পিছনে একটা খাট যাতে সে বিশ্রাম করতে পারে। এবং তার পাশেই ছিল একটা বড় তাক, যেখানে অনেক ফাইল পড়ে এবং তাকে পুরো অফিসটা ঘুরে দেখতে হবে। তো সে নিজে কাজ মতন চেয়ারে বসে এবং ফাইল ঘাঁটতে শুরু করে। সাথে নিজের মোবাইলে একটি গান চালিয়ে হেডফোন কানে গুঁজল এবং গান শুনতে শুনতে তার একটি কান খোলা ছিল, যাতে কেউ তাকে ডাক দিলে যেন সে সেই ডাকের উত্তর দিতে পারে। তো নিজের কাজ মতন গান শুনছে সে এবং ফাইল ঘাঁটছে। হঠাৎ একটি পায়ের আওয়াজ, ঠক ঠক ঠক। যেন কেউ লম্বা হিল পরে করিডরে হাঁটছে এবং খুব আস্তে আস্তে হাঁটছে।
সে ভাবে হয়তো কেউ কিছু চুরি করতে এসেছে, তাই সে একটি টর্চ নিয়ে করিডোরে চেক করতে যায়। কিন্তু সে গিয়ে দেখে সেখানে কেউ নেই। সে মনের ভুল ভেবে আবার নিজের চেয়ারে গিয়ে কাজ করতে শুরু করে। কিন্তু এ কি, আবার সে পায়ের আওয়াজ, যেন কেউ হিল পড়ে হাঁটছে। প্রকাশ এখন একটু ভয় পেয়ে যায়। সে আবার টর্চ নিয়ে এগিয়ে বলে, কে? কিন্তু কেউ নেই। এবার সে পুরো অফিস লাইট জ্বালিয়ে দেয় এবং লাইট জ্বালিয়ে নিজের চেয়ারে এসে বসে আবার কাজ করতে শুরু করে। কিন্তু এইবার কোনো আওয়াজ নেই। সেখানে অনেক রাত অবধি একটা চায়ের দোকান খোলা থাকতো। দাদা সেখানে চা খেতে যান। সেখানের দোকানদার জিজ্ঞাসা করে, তোমার মুখটা ঘামে ভরে গেছে কি করে? কি হয়েছে গো? দাদা বলে, না মানে ওই কিছু না, আসলে আমি যখন কাজ করছিলাম তখন করিডর দিয়ে যেন কোনো একটা মেয়ে হিল পরে হেঁটে যাচ্ছিল, খুব আস্তে আস্তে। তো সেরকম একটা আওয়াজ পেলাম, তো তাই একটু ভয় পেয়ে গেছি। বলে রাখা ভালো, ওখানকার দোকানদার সবটা জানতেন, কিন্তু তারপরেও কিচ্ছু বলেননি। তো দাদা সে ব্যাপারটা পাত্তা দেয় না এবং পাত্তা না দিয়ে নিজের কাজ করতে আবার চলে যায়। এরপর পরদিন সে আবার আসে, এসে যথারীতিভাবে আবার টেবিলে কাজ করতে বসে সে আবার টেবিলে ওই পায়ের আওয়াজ পায়। যেন এই তো, হ্যাঁ এই তো এক্ষুনি কোনো একটা মেয়ে হিল পরে গেল আস্তে আস্তে করে, ঠক ঠক ঠক। প্রকাশদা মনে করে যে আমি আগের দিন লাইট জ্বালিয়ে দিয়েছিলাম আর কোনো আওয়াজ হয়নি, তাই এইবারও আবার পুরো অফিসে লাইট জ্বালিয়ে দেয় আর নিজের চেয়ারে এসে বসে আবার কাজ করতে শুরু করে। অনেকক্ষণ হয়ে গেছে, সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাই সে খাটে বসে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুরু করে। হঠাৎ সে যখন দেয়ালের হেলান দিয়ে গান শুনতে শুরু করেছিল, তখন সে অনুভূতি হয় যে দেয়ালের ওপার থেকে কেউ জোরে জোরে সজোরে লাথি মারছে। দাদা এবার ভয় পেয়ে যান। দাদা পুরোটা বুঝতে পারে যে ঠিক তার সাথে কি ঘটছে, কিন্তু সেই রাতটাও দাদার ভয় ভয় কেটে যায়। সে পরদিনও আবার নাইট ডিউটি করতে আসে, কিন্তু এই রাতে যে তার জন্য কি অপেক্ষা করছে সেটা হয়তো সে কোশমিন কালেও স্বপ্নে ভাবতে পারেনি। সেটা হয়তো না হলেই ভালো হতো। এইবার কাজ করতে বসার সময় দাদা লাইট জ্বালিয়েই কাজ করতে বসে, কারণ সে তো জানে আগের দিন 2 রাতে কি হয়েছিল তার সাথে। এইবার সে টিভি দেখছিল। টিভি দেখতে দেখতে তার চোখটা লেগে আসে এবং সে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু যখনই সে কম্বল মুড়ি দিয়ে শুতে যাবে, হঠাৎ মনে হলো, এ কি দেখলাম আমি? তার চোখে কিছু একটা পড়েছিল। সে হঠাৎ করে সজাগ হয়ে উঠে বসে। উঠে বসে সে যেটা দেখে সে সেটা কোনোদিন কল্পনাও করতে পারেনি। তার সামনে কি রয়েছে? তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। এক মুহূর্তের জন্য তার সমস্ত স্নায়ু কাজ করা বন্ধ করে দেয়। তার চারিদিকে এক অশরীরী জগৎ করে ওঠে। সে দেখে তার সামনে যে টিভিটি রাখা, সেই টিভিটির ঠিক ওপরে একটি মেয়ে
তার দিকে সরাসরি তাকিয়ে হাসছে এবং তাকে অশরীরীর মতো হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। প্রকাশদা বুঝতে পারে না প্রকাশ এখন কি করবে, কোথায় যাবে। যেতে গেলেই তো তার সামনে দিয়ে দরজা পেরিয়ে করিডরে যেতে হবে, কিন্তু কিন্তু সেটাও তো সম্ভব নয়। এরপর প্রকাশদা সজোরে কম্বলটি মুড়িয়ে দিয়ে কম্বলের ভেতরে ঘুমিয়ে পড়েন। বলে রাখা ভালো, দাদা যখনই ভয় পান তখন দাদা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। এটা দাদার একটা অভ্যাস, আর যার ফলে সেই দিনও সামনে যাকেই দেখেছিল তাকে দেখে দাদা পালিয়ে যাওয়ার বদলে লেপের তলায় ঘুমিয়ে পড়েন। তারপরে তার ঘুম ভাঙে পরদিন সকালে। সে দৌড়ে বাড়ি গিয়ে কোনো রকম নাকে মুখে দুটো গুজে আবার অফিসে ফিরে আসে। সেখানে এসে সেখানকার ম্যানেজারকে সে পরদিন জিজ্ঞাসা করে, আগের দিন রাতের বেলা আমি এসব দেখেছি, কি ব্যাপার। ম্যানেজার এবার পুরোটা বলতে শুরু করে। ম্যানেজারের ভাষায় এই জায়গাটা আগে নার্সিং হোম ছিল। সেখানে একজন প্রেগনেন্ট মহিলা এসেছিলেন, কিন্তু তার শ্বশুরবাড়ি থেকে কোনো ঝগড়া কারণে তার স্বামী তাকে প্রেগনেন্ট অবস্থাকালীন মেরে ফেলে। ও সো স্যাড। আচ্ছা, তারপর লিখেছে, নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য সে আজও হন্যি হয়ে ঘুরছে। এর আগে অনেক সিকিউরিটি গার্ড এসেছে, সবাই তাকে দেখেছে, সে সবার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু সবাই যে তাকে দেখে ভয় পায়। সত্যি না, ঘটনাটা পড়ে আমার যতটা ভয় লাগছে তার থেকেও বেশি মায়া হচ্ছে। সত্যিই তো, মায়ের উপরে কেউ নেই। দেখুন, এই ঘটনাতে যেটা বোঝা যাচ্ছে, একটা গর্ভবতী মহিলাকে তার স্বামী শাশুড়ি মিলে মেরে ফেলেছে, এবং সে যে মারা গেছে তাতে কিন্তু তার কোনো দুঃখ নেই। তার দুঃখ তার সেই বাচ্চাটিকে নিয়ে, যাকে সে আজও খুঁজে বেড়াচ্ছে। সত্যি, আমরা মানুষরা কত পশু হয়ে যাই না প্রয়োজনে। কিছু বলার নেই। তারপর দাদা ম্যানেজারকে এক ধমক দিয়ে বলে, আপনি এই কথাগুলো আমাকে আগে কেন বলেননি। ম্যানেজার বলে, আমি যদি আপনাকে এই কথাগুলো আগে বলতাম তাহলে আপনি এই চাকরিটা কখনো করতেন না। এরপর দাদা ম্যানেজারকে একটাই কথা বলে, আপনার জন্য যখন আমি আজকে এই জায়গায় ফেসেছি, তাহলে যতক্ষণ পর্যন্ত না আজকের রাত শেষ হয়, আজকের রাতে আপনি আমার সাথে থাকবেন, কারণ কোনো মতেই আমি একা থাকতে পারবো না কালকে যা ঘটেছে তারপর। ম্যানেজার শুনে বলে, না না, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা এ কাজ হবে না। কিন্তু দাদা তো নারাজ। দাদা বলে, আপনাকে থাকতেই হবে, আপনার জন্য আমি ফেসেছি, আপনাকে থাকতেই হবে আজকে একটা রাত আমার সাথে। তারপর অনেক কথা বলার পরে ম্যানেজার রাজি হয়, কিন্তু ম্যানেজারের একটাই শর্ত থাকে যে ঠিক আছে, আমি থাকবো, কিন্তু আপনি দোতলায় থাকবেন, আমি একতলায় থাকবো, কিন্তু আমি ওই দোতলায় আমি যাব না, ওই করিডোরের ওখানে আমি থাকবো। দাদা রাজি হয়ে যায়। এবার ম্যানেজার ছিল, তাই তার মনে একটু সাহস হয়। সে আবার লাইট জ্বালিয়ে বসেছিল, কিন্তু সে আবার সেই পায়ের আওয়াজ পায়। এইবার একজন না, একসাথে অনেকে মিলে হাঁটছে, যেন একটা অফিসে অনেক স্টাফ মিলে একসাথে কাজ করছে। এরপর সে আবার করিডোরে যায়। করিডোরে যখন যায় তখন সে বুঝতে পারে তার সামনে দিয়ে, তার চারিদিক দিয়ে, ডান পাশ বাঁ পাশ চারিদিক দিয়ে অনেক লোক আনাগোনা করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এর মধ্যে হঠাৎ সব আওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু একটা আওয়াজ ধীরে ধীরে একটা ঘরের দিকে চলে যায়। দাদা সেই আওয়াজটার পিছু করে একটা ঘরের দেখে দরজার ভেতর দিয়ে একটা আলো আসছে, খুব মৃদু আলো। দাদা তো রীতিমতো ভয় জমে যায় ওখানেই। দাদা ধীরে ধীরে ওই দরজাটির কাছে যায়, আর অদ্ভুতভাবে দাদা দরজার তলা থেকে দেখতে পারে ভেতরে যেন কেউ এই মুহূর্তে আসা যাওয়া করছে। যেমন হয় না, ধরুন আপনি একটা দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছেন, দরজার ভেতরে আলো জ্বলছে, এবং দরজার ভেতরে যদি কেউ থাকে, কেউ যদি যাতায়াত করে, দেখবেন ওই আলোটার মধ্যে দিয়ে একটা ছায়া যায় আসে।
ঠিক সেরকমই কোনো কার্যক্রিয়া যেন ওই দরজাটির ভেতরে চলছে। এরপর দাদা সাহস জোগায়। দাদা দরজাটা খোলে এবং দরজাটা একটা শটাঙে ক্যাঁচ আওয়াজ করে খুলে যায়। এরপর দাদা দেখে ঘরটা পুরো পরিপাটিভাবে সাজানো, সব কিছু ঠিকভাবে রাখা, যেন সে ঘরটাকে অনেক দিন ধরে কেউ ইউজ করছে। ঘরের ভিতর একটা বিছানা আছে। সেই বিছানায় তাকিয়ে দেখে যে সেখানে ভর্তি চুলে পুরো বিছানা ভরে আছে। সে সজোরে দৌড়ে একতলায় ম্যানেজারের কাছে যায় এবং পুরোটা বলে। ম্যানেজার ওখানে আর থাকে না, দাদাও থাকে না। দুজনে দিশাহারা হয়ে দুদিকে ছুট লাগায়। তারপর দাদাকে অনেক ডাকা হয়েছে, সে আর যায়নি সেখানে। এই ছিল আজকের ঘটনা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কাছে একটা অনুরোধ আমি করছি আবারও, আপনারা প্লিজ ঘটনা পাঠাতে ভুলবেন না। ভালো ভালো ঘটনা কালেক্ট করুন এবং আমার ডেসক্রিপশন সেকশানে গিয়ে আমার ফেসবুক লিঙ্কে ঘটনা পাঠান। আপনারা যত ঘটনা পাঠাবেন তত আমি এপিসোড বাড়াতে পারবো, আর তত আমরা একটা পরিবার গড়ে উঠব। তাই আপনাদের কাছে বারবার একটাই অনুরোধ, ঘটনা পাঠান। আর বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। তাহলে আজকের মতো এইটুকুই। আপনারা আশা করি ভালো থাকবেন। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। এবং সাথে অবশ্যই আবারও বললাম, ঘটনা পাঠাতে দয়া করে ভুলবেন না, ঘটনা পাঠাবেন। আর চ্যানেলটি আরও বেশি করে শেয়ার করবেন, ঠিক আছে? আপনারা যত তাড়াতাড়ি ঘটনা পাঠাবেন তত তাড়াতাড়ি মঙ্গলবার আমি নতুন এপিসোড লঞ্চ করতে পারবো। নয়তো এপিসোড অনেক দেরি করে আসবে, বা হয়তো আর আসবেই না। তাই ঘটনা পাঠান। আমার ডেসক্রিপশন সেকশানে যান, ওখানে দেখবেন আমার ফেসবুক মেসেঞ্জার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ঘটনা পাঠান, ঠিক আছে? তাহলে আজকের মতো শুভরাত্রি, ভালো থাকবেন, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আজকের মতো এই বলে মৈনাকজিৎ গোস্বামী আমি বিদায় নিলাম। নমস্কার।